আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়, প্রধানমন্ত্রী। ঢাকার যে-7 পাম্পে তেল নিতে ফুয়েল পাস বাধ্যতামূলক। বিতর্কের মধ্যে শুরু অনলাইন ও অফলাইন ক্লাস। বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা। সিলেট সীমান্ত ভূমিকম্পে কাঁপল। সংশোধন হচ্ছে অন্তর্বর্তী সরকারের টেলিকম নীতিমালা। হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ 14 মে। ইডেন কলেজ, ঢাকা মেডিকেল কলেজ সহ বিলুপ্ত হল ছাত্রদলের যেসব কমিটি। টানা 5 দিন বৃষ্টির আভাস। কিছু বিষয়ে এখনো মতপার্থক্য থাকলেও আলোচনা অব্যাহত থাকবে ইরান। সবচেয়ে বড় ও শক্তিশালী পারমাণবিক ডুবোজাহাজ তৈরি করছে চীন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়, বরং এটি রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং এই দায়িত্ব পালনে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিভাজন গ্রহণযোগ্য নয়। রোববার 12 এপ্রিল ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে তিনি এসব কথা বলেন। দরবারে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। তারেক রহমান বলেন, অতীতে বিভিন্ন সময়ে নানা ঘটনা ও কর্মকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে তিনি পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে বলেন, ওই ঘটনার মাধ্যমে সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল এবং পরবর্তী সময়ে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বাহিনীকে বিতর্কিত করার প্রচেষ্টা দেখা গেছে। তিনি আরও দাবি করেন, বর্তমান প্রেক্ষাপটে এবং 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময়সহ বিভিন্ন পরিস্থিতিতে সেনাবাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। রাজধানীতে তেল বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল পদক্ষেপ নিয়েছে সরকার। রোববার থেকে ঢাকার 7টি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য QR কোড ভিত্তিক মোবাইল অ্যাপ ফুয়েল পাস ব্যবহার করে তেল নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC উদ্যোগে এই ডিজিটাল ব্যবস্থা চালু করা হয়েছে। রাজধানীর যেসব ফিলিং স্টেশনে এই সেবা পাওয়া যাচ্ছে সেগুলো হলো তেজগাঁও এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদ গেটের সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জ এলাকা নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস সেন্টার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, প্রচলিত ম্যানুয়াল পদ্ধতিতে তেল বিতরণের ফলে পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। এছাড়া একই ব্যক্তি বারবার তেল নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছেন। জ্বালানি সংকটের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ও সশরীরে এই দুই পদ্ধতির সমন্বয়ে ক্লাস চালুর সরকারি সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অভিভাবক, শিক্ষক ও শিক্ষাবিদদের বড় অংশ এই উদ্যোগকে অবাস্তব, বৈষম্যমূলক এবং শিক্ষার জন্য ক্ষতিকর বলে মনে করছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী সপ্তাহে 6 দিন ক্লাস হবে। এর মধ্যে শনি, সোম ও বুধবার সশরীরে এবং রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে পাঠদান দেওয়া হবে। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, প্রাথমিকভাবে রাজধানীর কিছু নির্বাচিত প্রতিষ্ঠানে এই পদ্ধতি চালু করা হবে। তবে এই ঘোষণার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা। অনলাইন ক্লাস চালু হলে শিশুদের বাসায় রেখে মোবাইল বা ল্যাপটপ দিয়ে রেখে যেতে হবে। এটি নিরাপত্তা ও মানসিক বিকাশের বিবেচনায় ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন অভিভাবকরা। অনেকে আশঙ্কা করছেন, এতে শিশুদের ডিভাইস আসক্তি বাড়বে এবং পড়াশোনায় মনোযোগ কমে যাবে। বগুড়ার শাহজাহানপুরে মহাসড়কে চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার 12 এপ্রিল সকাল 8টার দিকে উপজেলার সি ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা কুড়িগ্রাম ট্রাভেলসের একটি বাস সি ব্লক এলাকা অতিক্রম করার সময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে শাহজাহানপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। শাহজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বগুড়ার শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিক ইকবাল বলেন, বাসে আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হন, ফলে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।
খুলনা জেলায় মধ্যরাতে চায়ের দোকানে ঢুকে তাঁতি দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত 12টার দিকে নগরের খালিশপুর নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান খালিশপুর থানার ওসি মোহাম্মদ তৌহিদুজ্জামান। নিহত 38 বছর বয়সী সোনা মিয়া ওই এলাকার আব্দুল জব্বার সর্দারের ছেলে। তিনি তাঁতি দলের খালিশপুর থানার 10 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছিলেন। খালিশপুর থানা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আলী বাবু বলেন, সোনা মিয়া তাঁতি দল করার পাশাপাশি ওই এলাকায় দীর্ঘদিন ধরে চায়ের দোকান করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় রাত 12টার দিকে সোনা মিয়া নিজ চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে 4 জন এসে ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করে। প্রাণ বাঁচাতে সোনা মিয়া দোকান থেকে বের হয়ে দৌড়ে কিছু দূর গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আশেপাশে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার 12 এপ্রিল সকাল 9:51:58 হঠাৎ কম্পনে সিলেট সহ আশেপাশের এলাকা কেঁপে ওঠে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 4.3। এর প্রভাব বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল সহ সিলেট এলাকায় কম্পন অনুভূত হয়। উৎপত্তি স্থলে কেন্দ্রে ছিল ঢাকা থেকে প্রায় 260 কিলোমিটার উত্তর পূর্ব দিকে। এ ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। অংশীজনদের নানা আপত্তির মধ্যেই গেল বছরের 22 সেপ্টেম্বর টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা 2025 প্রণয়ন করে অন্তর্বর্তী সরকার, যেখানে টেলিকম খাতের সব লাইসেন্সকে 3 স্তরে নামিয়ে আনা হয়। তবে এই নীতিমালা প্রণয়ন নিয়ে আপত্তি তোলে সংশোধনের ঘোষণা দেয় ক্ষমতাসীন দল বিএনপি। পর্যালোচনা করে দেখা যায় 65% বিদেশি বিনিয়োগের প্রতিষ্ঠানকে সব স্তরে ব্যবসার সুযোগ দেওয়া হয়েছে নীতিমালায়। অর্থাৎ গ্রাহক পর্যায়ে ব্যবসার পাশাপাশি মোবাইল অপারেটর বিদেশি মালিকরা চাইলে টাওয়ার কিংবা ফাইবার নেটওয়ার্ক নির্মাণে বিনিয়োগ করতে পারবে। অথচ একই সুবিধা রাখা হয়নি দেশীয় উদ্যোক্তাদের জন্য। এবার হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা 14 মে প্রকাশ করবে নির্বাচন কমিশন ইসি। রবিবার ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক বিষয়টি জানিয়েছেন। 2025 সালের 24 নভেম্বরের পরে যারা ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে তারাই তালিকায় যুক্ত হবেন। এক্ষেত্রে 31 মার্চ পর্যন্ত যারা নিবন্ধন করেছেন তাদের তালিকা প্রকাশ করা হবে 14 মে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী খসড়া তালিকা প্রকাশ করা হবে 20 এপ্রিল। ভুল সংশোধন বা স্থানান্তরের আবেদন শেষ সময় 3 মে, আবেদন নিষ্পত্তির শেষ সময় 6 মে আর চূড়ান্ত তালিকা প্রকাশ 14 মে। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গোপালগঞ্জ জেলা 2 কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও 4টি মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শনিবার সংগঠনটির দপ্তর সম্পাদক সহ সভাপতি পদমর্যাদা মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী গোপালগঞ্জ জেলা ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং ঢাকা সেন্ট্রাল কলেজ শাখা ছাত্রদলের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিটগুলোতে শীঘ্রই নতুন কমিটি গঠন করা হবে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়া পরিস্থিতিতে বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 5 দিন দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে দেওয়া হয়েছে। সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 120 ঘন্টা বা 5 দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমীর স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় রোববার 12 এপ্রিল সন্ধ্যা 6টা পর্যন্ত সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা 14 ঘন্টার আলোচনা শেষ হয়েছে। উচ্চ পর্যায়ের এ আলোচনার পর প্রক্রিয়াটি এখন কারিগরি পর্যায়ে পৌঁছেছে, যেখানে উভয় পক্ষ লিখিত প্রস্তাব বিনিময় করছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে ইরান সরকার জানিয়েছে, ইসলামাবাদে উচ্চ পর্যায়ে বৈঠক শেষে দুই দেশের কারিগরি দল এখন বিস্তারিত প্রস্তাব ও বিশেষজ্ঞ পর্যায়ের খসড়া বিনিময় করছে। পোস্টে আরও বলা হয়, কিছু বিষয়ে এখনো মতপার্থক্য থাকলেও আলোচনা অব্যাহত থাকবে। এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দূরত্ব কমিয়ে আনতে আলোচনা এখন খসড়া তৈরির চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। মধ্যপ্রাচ্যে টেকসই যুদ্ধবিরতি এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে পাকিস্তান এই প্রক্রিয়ায় মধ্যস্থতা করছে। বিশ্বের বৃহত্তম নৌবাহিনী হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে নতুন প্রজন্মের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরি করছে চীন। দেশটির সামুদ্রিক শক্তি বৃদ্ধির এই উদ্যোগ শুধু আকার নয়, বরং প্রযুক্তিগত দিক থেকেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সাবমেরিন তৈরিতে এখন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে দেশটি। চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি প্ল্যান দ্রুত গতিতে তাদের নৌবহর আধুনিকায়ন করছে। উন্নত জাহাজ নির্মাণ শিল্পের সহায়তায় তারা নতুন যুদ্ধ জাহাজ ও সাবমেরিন যুক্ত করছে বহরে। এই উন্নয়ন চীনের ভূ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষে আরও এগিয়ে নিতে পারে। সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট চিত্রে চীনের সবচেয়ে বড় ও আধুনিক সাবমেরিন টাইপ 095 এর একটি ঝলক দেখা গেছে। ধারণা করা হচ্ছে এটি আগের টাইপ 093B ও টাইপ 094 শ্রেণীর সাবমেরিনের উন্নত সংস্করণ। যদিও এর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, টর্পেডো বিন্যাস ও সোনার সক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো সীমিত পরিসরে সামনে এসেছে, তবুও বিশেষজ্ঞদের মতে এটি যুক্তরাষ্ট্রের পানির নিচে আধিপত্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।